আসসালামু আলাইকুম, আমি সজীব ইসলাম। আজকে এসএসসি 2025 ব্যাচের জন্য আলোচনা করব সেট অধ্যায় নিয়ে। নবম দশম শ্রেণীর গণিতে সেট অধ্যায়টি নিয়ে। সেট ও ফাংশন এখানে অধ্যায়টির নাম। তবে আজকে মূলত আমরা সেট নিয়ে মূলত টপিকটা আলোচনা করব। সেটের সকল বিষয়বস্তু ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেট সেট কাকে বলে, সেট বিষয়টা কি? শুরুতেই আমরা বলে নেব যে এই বস্তু জগতে বা আমাদের সমাজে সব কিছুই সেট দ্বারা গঠিত। সাপোজ ডিনার সেট, অথবা তুমি যে নবম দশম শ্রেণীতে পড়ো তোমার এই নবম দশম শ্রেণীর বইগুলোর সেট, এসব কিছুই সেট। তো সেট কথাটির দ্বারা বোঝাচ্ছে যে যে কোনো কিছুর সমন্বয়, সব কিছুর একটা সমন্বয়ের সমষ্টি। অ্যাজ লাইক নবম দশম শ্রেণীর জন্য বইয়ের একটি সেট, এই কথাটার অর্থ বোঝায় যে নবম দশম শ্রেণীর বইয়ের একটি সেট, এটা একটা সেট। অথবা এই নবম দশম শ্রেণীর সেটটা কি হবে? সাপোজ বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি, এই কয়েকটি জিনিস মিলে তৈরি হলো কি একটা সেট। অথবা যদি আমি বলি একটি স্বাভাবিক সংখ্যার সেট, সাপোজ a ইজিক্যাল টু 1 2 3 4 এক্সেট্রা, এটা একটা সেট, একটা স্বাভাবিক সংখ্যার সেট। সো আমাদের মূল আলোচনা হচ্ছে বস্তু জগতে যা কিছু আছে এর সমন্বয় যে গঠন তৈরি হয় এটাকেই বলা হয় সেট। এখন আমরা আসব সেট কাকে বলে, এটা সংজ্ঞাটা সবাই লিখে নেবা। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো আমরা সংজ্ঞাটা লিখে নেব সবাই, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব জগৎ, বাস্তব কি? বাস্তব জিনিস কি? যেমন একটা টেবিল, চেয়ার, এগুলো সব বাস্তব জিনিস। অথবা চিন্তা জগতের, চিন্তা কি? আমি ধরো চিন্তা করলাম যে একটা নাম্বার 2 4 6 8 10, এরকম অনেক পরিমাণ নাম্বার আমি কল্পনা বা চিন্তা করলাম। সো চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত মানে কি? একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে থাকবে, সংজ্ঞার মানে সুন্দরভাবে সাজানো থাকবে। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, সমাবেশ মানে কি? মেলবন্ধন, সবগুলো জিনিসের মেলবন্ধনের সমাবেশ বা সংগ্রহকে, এই বিষয়টা সংগ্রহকে সেট বলে। সো আমরা বুঝতে পারলাম সেট কাকে বলে। এখন আমরা আসব সেট প্রকাশ পদ্ধতি। আমরা তো জানলাম সেট মূলত কি, যেমন সবকিছু বস্তু একটা নির্দিষ্ট মেলবন্ধনে আবদ্ধ থাকবে। আর এই সেটটা প্রকাশ করার জন্য কিছু শর্ত বা কন্ডিশন আছে। যেমন সেটটা প্রকাশ করার জন্য সবসময় দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এর মধ্যে আমরা যে ভেরিয়েবল বা উপাদান সংখ্যা লিখব, এই সব কিছুর সমন্বয় সৃষ্টি হবে আমাদের সেট। এখন আমরা আসবো সেট প্রকাশের পদ্ধতি কি কি। সেট মূলত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেট প্রকাশের পদ্ধতি
নাম্বার 1 হচ্ছে সেট তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কি? সাপোজ তালিকা পদ্ধতিতে বলা যায় যে কোনো একটা সেট যখন সরাসরি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, ধরা যাক এ একটা সেট, এ ইজিক্যাল টু 1 2 3 4 5, ইটস আ সেট। এটা একটা তালিকা পদ্ধতির সেট। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা একটা সেটে অনেকগুলো ভেরিয়েন্ট লিখবো বা উপাদান লিখবো, সেক্ষেত্রে আমাদের একটা করে কমা ব্যবহার করতে হবে, অ্যান্ড মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এটা শর্ত মতে আছে যে সেট গঠনের জন্য সর্বপ্রথমে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে এবং এর সাথে যতগুলো উপাদান আমরা লিখবো একটি করে কমা ব্যবহার করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? যে সেটের উপাদান সংখ্যাকে গঠনমূলকভাবে প্রকাশ করতে হয়, যেমন সাপোজ এক্স যেন এক্স জোড় সংখ্যা যেখানে 1 গ্রেটার দেন, সরি এটা ভুল বললাম, এক্স যেন এক্স জোড় সংখ্যা যেখানে এক্স থেকে 1 থেকে 5। কথাটার অর্থ কি? এক্স যেন, এই যে একটা সেমিকোলনের মতো ইউজ করলাম, এটাকে বলা হয় যেন অথবা সাপোজ, সাজ দ্যাট এক্স যেন এক্স জোড় সংখ্যা যেখানে এক্স থেকে 1 থেকে 5 বড়। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে এক্স একটা উপাদান যেটা 1 থেকে 5 পর্যন্ত যাবে, কিন্তু 5 এর বেশি যাবে না। সো এটাকে আমরা তালিকা পদ্ধতি কিভাবে লিখতে পারি? সাপোজ এ একটি সেট, তাহলে এ ইজিক্যাল টু হবে এক্স এর উপাদান 1 থেকে 5, তাহলে 1 2 3 4 5 ইজ দ্য কন্ডিশন। এটাই মূল শর্ত যে তালিকা পদ্ধতিতে সেট সরাসরি লেখা যায়, বাট একটা গঠন পদ্ধতিতে সেটটাকে আমাদের গঠন করে নিতে হবে, অথবা গঠন থাকবে সেটাকে আমাদের এভাবে ভেরিয়েন্ট দিয়ে লিখতে হবে। আর তালিকা পদ্ধতি মানে সেটটা তালিকা আকারে সরাসরি প্রকাশ করাই আছে। ঠিক আছে, এ পর্যন্ত গেল আমাদের হচ্ছে দুইটা পদ্ধতি, সেট প্রকাশের যে দুইটা পদ্ধতি থাকবে সেই দুইটা পদ্ধতি। এরপরে আমরা আলোচনা করব এই গঠন পদ্ধতিতে একটা উদাহরণ আমরা লিখতে পারি। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা সুন্দর ভাবে আমি লিখতে পারি। সাপোজ ধরো সি একটা সেট যেখানে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গ্রেটার দেন 18। এখানে একটা কন্ডিশন দিছে, এই কন্ডিশনটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের যে এখানে একটা সেট, সেই সেটের কিছু উপাদান আছে, ভেরিয়েন্ট আছে, ভ্যালু আছে, যেটা গঠন পদ্ধতিতে আলোচনা করা হয়েছে, এটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে কি বলছে? এক্স যেন এক্স এর উপাদান সংখ্যা এক্স এর মধ্যে থাকবে সেটা ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা দ্যাটস মিন কি 1 2 3 4 5 এক্সেট্রা, এগুলো সবই পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা থাকবে কি পূর্ণ সংখ্যায়, এবং সেটা হবে যদি আমি এক্স এর ভ্যালু 1 নেই, 1 স্কোয়ার থেকে 18 হবে, বড় হবে। তো এইভাবে আমরা এই জিনিসটাকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে, এটা সমাধান এভাবে লেখা যায়। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আমাদের এখানে?
ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বললাম যে 1 2 3 4 5 6 এক্সেট্রা, এগুলো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাকে আমরা বলতে পারি এখানে এটা সমাধান এভাবে আমরা লিখতে পারি, এখানে এই x এর ভ্যালুটা, অর্থাৎ এই x এর মানটা, এই x এর মান যদি 1 হয়, এখানে x সমান সমান 1 হলে x স্কয়ার, দ্যাটস মিন এটার শর্ত অনুযায়ী x স্কয়ার সমান সমান 1 স্কয়ার। আমরা x এর ভ্যালু যেহেতু 1 নিছি, তাহলে x স্কয়ার সমান 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা থেকে বড় 18। শর্তটা ঠিক আছে, x সমান 1 হলে x এর ভ্যালু 1, x স্কয়ার সমান 1 স্কয়ার 1 থেকে গ্রেটার দেন 18, অর্থাৎ 1 থেকে 18, এই শর্ত অনুযায়ী এটা ঠিক আছে। আবার লিখতে পারি x সমান সমান 2 হলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার, কারণ x এর ভ্যালু আমরা 2 নিলাম, 2 স্কয়ার সমান সমান 2, যেটা থেকে 18 বড়, এটাও সঠিক। x সমান সমান 3 হলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 3 9, যেটা থেকে 18 বড়। x সমান সমান 4 হলে, অর্থাৎ x এর ভ্যালুটা 4 হলে x স্কয়ার সমান সমান 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16, যেটা থেকে 18 বড়। এই পর্যন্ত তো আমাদের শর্তগুলো ঠিকই যাচ্ছে, আমরা জাস্ট একটা শর্ত দিয়েছে এখানে যেটা গঠন পদ্ধতিতে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছি। সো x সমান সমান 5 হলে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 25, যেটা থেকে 18 কি ছোট। এটা কিন্তু শর্তের সাথে মেলে না, 25 থেকে 18 কখনো বড় হয় না। সো x নট গ্রেটার দেন 18, x নট গ্রেটার দেন 18 মিন্স x এর ভ্যালু আমাদের 25 বের হলো, 25 থেকে 18 কখনো বড় না, এজন্যই আমাদের এটা নট গ্রেটার দেন, এটা বড় না, এটা বোঝানো হয়েছে। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে, সুতরাং শর্তানুযায়ী গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হবে? তাহলে 1টার সাথে শর্ত মেলে, 2 এর সাথে এই শর্ত মেলে, 3 এর সাথে শর্তটা মেলে, 4 এর সাথে মেলে, বাট 5 এ গিয়ে শর্তটা মেলে না। এজন্য আমাদের হবে, তাহলে আমরা শর্তগুলো লিখতে পারি, এই পূর্ণ সংখ্যাটা হবে 1 2 3 4, বাট 5 এ গেলে বিষয়টা মেলে নাই। সো সুতরাং নির্ণয় সেট হবে এই যে আমরা প্রথমে সি সেটার উপাদান ছিল গঠন পদ্ধতিতে, এটাতে এখন আমরা তালিকাতে লিখতে পারি নির্ণয় সেট সি ইজ ইকুয়াল টু 1 2 3 4। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো যে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে ওইটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তরিত করলাম। এটা ছিল আমাদের মূলত সেট গঠনের দুইটা পদ্ধতি, যে দুইটা পদ্ধতিতে আমরা তালিকা পদ্ধতিতে সরাসরি লিখতে পারি, আর গঠন পদ্ধতিতে দেয়া থাকবে অথবা তালিকাতে রূপান্তরিত করতে হবে। সো পরীক্ষাতে তোমাদের দুইটা ভ্যারিয়েন্ট থাকতে পারে, এটা সাধারণত কতে থাকে সরি, যে একটা তালিকা পদ্ধতিতে দেবে সেটাকে গঠন পদ্ধতিতে রূপান্তরিত করো, অথবা গঠন পদ্ধতিতেই থাকবে সেটাকে তালিকা পদ্ধতিতে তোমাদেরকে রূপান্তরিত করতে হবে। সো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সসীম সেট। এখন আমরা আলোচনায় আসবো বিভিন্ন সেট নিয়ে। এই সেটের অনেক ভ্যারিয়েন্ট আছে, সেটের বিষয়ভিত্তিক অনেক আলোচনা আছে। তো আমরা সম্পূর্ণ সেট রিলেটেড সম্পূর্ণ বিষয়টা আজকের মধ্যে শেষ করার চেষ্টা করব। সসীম সেট কি? সসীম কথাটার অর্থ কি? সসীম সেট, সসীম কথাটার অর্থ হচ্ছে যেটা একটা নির্ধারিত মানের মধ্যে সীমাবদ্ধ, যেটা নির্ধারিত মানের মধ্যে সীমাবদ্ধ, যে সেটের উপাদান সংখ্যা গণনা বা নির্ণয় করা যায় তাকে সসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা
যে সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা যায় তাকে সসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা যায় তাদেরকে সসীম সেট বলে। সাপোজ একটা সেট এক্স ওয়াই জেড, এই সেটটার মধ্যে সাপোজ সি সমান সমান এক্স ওয়াই জেড, এই সেটের উপাদান সংখ্যা কি করা যাচ্ছে, নির্ণয় করা যাচ্ছে। এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু আছে, তিনটা উপাদান আছে এই সেটটার, সি সেটের তিনটা উপাদান আছে, এক্স একটা উপাদান, ওয়াই একটা উপাদান, জেড একটা উপাদান। এটা কিন্তু বলা যাচ্ছে এই সেটের মধ্যে জাস্ট 3 অফ এলিমেন্টস আছে, এলিমেন্ট অর্থ উপাদান। এই সেটের মধ্যে তিনটা উপাদান আছে, তাহলে এটা কি করা যাচ্ছে, এটা গণনা করা যাচ্ছে। আবার ধরো ই ইজিক্যাল টু, ই সেটের উপাদান সংখ্যা 3 6 9 ডট 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 ডট, অনেকগুলো দেওয়ার পর 16 লিখলাম। সাপোজ এই 16 60 এর মধ্যে আবদ্ধ আছে, তাহলে এই সেটটাও সসীম সেট। বিকজ এখানে 3 6 9 এর 60 পর্যন্ত গেছে, এটা সীমাবদ্ধ করা আছে। যদিও ডট ডটের মধ্যে বুঝতে হবে যে এই 3 থেকে শুরু করে 60 পর্যন্ত আছে, যেহেতু আমরা লিখতে পারবো না 60টা এলিমেন্ট এখানে, এই ডট ডট দ্যাটস মিন 60টির মধ্যে আছে উপাদান সংখ্যা, তাহলে এটা একটা সসীম সেট, এটাও নির্ণয় করা যাচ্ছে, এটা একটা সসীম সেট। আবার এরকম একটা জিনিস, এটা তো এগুলো আমরা তালিকা পদ্ধতিতে লিখলাম, এটা যদি গঠনমূলক পদ্ধতিতে লেখা হয় যে সাপোজ এফ ইজিক্যাল টু এক্স বিলংস টু এক্স, সরি এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 30 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 17। এখানে যে একটা সেট লিখলাম আমি, এখানে এফ একটি সেট যার মৌলিক সংখ্যার উপাদান 30 থেকে 70, তাহলে এটা কি লেখা যায়, এফ ইজিক্যাল টু মৌলিক সংখ্যা কত, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে। যেহেতু মৌলিক সংখ্যার কথা বলেছে, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে যতগুলো ভেরিয়েবল মৌলিক সংখ্যা থাকবে সেগুলো লিখতে পারবো আমরা। যেহেতু একটা টাফ ইস্যুস, সো আমরা এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমরা লিখতে পারি গঠনমূলক পদ্ধতির মধ্যেই। গঠনমূলকের জন্য যদি বলি এফ, সাপোজ এফ ইজিক্যাল টু এক্স যেন এক্স, এক্স একটি জোড় সংখ্যা যেখানে এক্স যেন 1 যেন 15। কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে এফ এর যে উপাদান সংখ্যাগুলো আছে, এখানে এক্স একটি জোড় সংখ্যা, তার মানে কি জোড় সংখ্যা। এখানে আমাদের এটা না লিখে আমরা 2 and 14 লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এক্স যেন এক্স একটি জোড় সংখ্যা যেখানে 2 থেকে 2 এক্স গ্রেটার দেন 2 গ্রেটার দেন 14, তার মানে এক্স একটি জোড় সংখ্যা থাকবে যেখানে 2 থেকে 14 এর মধ্যেই থাকবে, সীমাবদ্ধ সসীম সেট। সো 2 4 6 8 10 12 14 এর মধ্যে থাকবে, এটা একটা জোড় সংখ্যার সেট। ইভেন এটা একটা গঠনমূলক পদ্ধতি থেকে সরাসরি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এবং সেটা জোড় সংখ্যার মধ্যে সীমাবদ্ধ। যেহেতু আমাদের জোড় সংখ্যার সেট বলেছে 2 4 6 8 10 12 14, এটা একটা জোড় সংখ্যার সেট। সো এটা ছিল কি গঠন পদ্ধতি, সেটার এলিমেন্টগুলো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। সো তোমরা তো ক্লিয়ার হইলে বিষয়টা যে সেটের সসীম সেট কাকে বলে এবং এর মধ্যে সীমাবদ্ধতা থাকবে যে সেটের উপাদান বা ভেরিয়েবল সংখ্যা। এর মধ্যে আছে আরেকটা সেটের, এখন আমরা বলবো সেট ফাঁকা সেট। সেটের আরেকটা উপাদান হচ্ছে ফাঁকা সেট। যে সেটের উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলা হয়। আর এটাকে অরি দ্বারা প্রকাশ করা হয়। দ্যাটস এলিমেন্টস কোয়েশন ইজ অরি, অর্থাৎ এটা এই চিহ্ন, এই সিম্বলটার অর্থ হচ্ছে ফাঁকা সেট, যেখানে কোনো উপাদান নেই, ফাঁকা সেট।
এটাকে আমরা আরেকটা ইস্যুতে লিখতে পারি, জাস্ট দুইটা সেকেন্ড ব্র্যাকেট যেখানে কোনো ধরনের কোনো এলিমেন্ট বা উপাদান থাকবে না। এই কথাটার অর্থ বোঝায় এটা একটা ফাঁকা সেট। এরপরে আসবো আমরা উপসেট। এরপরে আসবে হচ্ছে উপসেট। সাপোজ a is equal to a into b, এটা একটা সেট যেখানে এই সেটের উপাদান সংখ্যা দুইটা, যেমন a এবং b, এই দুইটা এই সেটের উপাদান বা এলিমেন্ট সংখ্যা। তাহলে এই সেটের উপাদান সংখ্যা বের করার জন্য কি করতে হবে আমাদেরকে? সাপোজ তাহলে এই উপাদান বের করতে হলে আমরা বের করতে পারি a is equal to a b তো একটা সেট, উপসেট, এর সাথে লিখতে পারি আমরা a একটা সেট অ্যান্ড নেক্সট টু b একটা সেট। সো এই তিনটা সেটের উপাদান সংখ্যা তিনটা, তো a একটা সেট, b একটা সেট, তিনটা উপাদান সংখ্যা সরাসরি লেখা যায় এটা একটা উপসেট। আর এই উপসেটকে সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বিলংস টু বি এক্স। এই চিহ্ন দ্বারা উপসেট নির্দেশক করে। সেটার বিষয়ভিত্তিক আলোচনা আমরা যখন ম্যাথে যাব তখন করব। এখন আমরা আলোচনা করব সেটের অন্তর বা বিয়োগ, সেটের অন্তর বা সেটের বিয়োগ, সেটের অন্তর অথবা সেটের বিয়োগ। সেটের অন্তর অথবা সেটের বিয়োগ। মনে করি এ একটা সেট যার উপাদান সংখ্যা 1 2 3 4 5 4 5 এবং b is equal to 3 5। সো এ একটা উপাদান সংখ্যা সেটের, একটার উপাদান 1 2 3 4 5, বি সেটের উপাদান সংখ্যা 3 5 জাস্ট। এখন যদি বলা হয় এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দাও, এই সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ দাও, তাহলে আমরা সেটা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো? তাহলে আমরা লিখতে পারি, আর এই উপসেট অন্তর সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা এইভাবে বিয়োগ, সরাসরি বিয়োগ আকারে, আর একটা হচ্ছে এই চিহ্ন দ্বারা। এই দুইটা ভ্যারিয়েন্ট দ্বারা এই সেটের অন্তর বা বিয়োগ সেটকে বোঝানো হয়। সো আমরা যদি a মাইনাস বি অথবা ধরো মাইনাস চিহ্নই দিলাম a অন্তর b অথবা a মাইনাস বি ইজিক্যাল টু কি হবে? তাহলে a থেকে b এর মান বের করতে হলে তাহলে আমরা লিখতে পারি a এর ভ্যারিয়েন্টগুলো আগে লিখব 1 2 3 4 5, এখান থেকে মাইনাস করতে পারি, এই চিহ্ন দিতে পারি। যদি আমাদের এইখানে মাইনাস চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা মাইনাস দেব, বাট যদি এই চিহ্নটা থাকে যে a বাদ b তাহলে আমরা এখানে এই বাদটা লিখব, ঠিক আছে? সো প্রথম অবস্থায় আমরা বিষয়টা মাইনাস দিয়েই করি, a মাইনাস বি, তাহলে a মাইনাস বি এর ভ্যালুগুলো কি কি? 3 5 3 আর হচ্ছে 5, এটা হচ্ছে b এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এ সেটের উপাদান সংখ্যা ছিল 5 পর্যন্ত, এর থেকে আমাদের যে উপাদানগুলো বি সেটে আছে শুধু সেগুলো বাদ দিয়ে আমরা লিখব। তাহলে কি লিখতে পারি? 1 থাকতেছে, এখানে 2 থাকতেছে, বাট 3টা কিন্তু থাকতেছে না, কারণ বি সেটের মধ্যে 3 চলে আসছে। তাহলে 3 যদি আমি বাদ দিই, কোনো একটা বিষয় থেকে যদি উপাদানের মধ্যে 3 বাদ দিই তাহলে তো এখানে 3 বসতেছে না। তো 3 বাদে এখানে থাকবে 4, এরপর 5টাও কিন্তু থাকবে না, কজ এখানে 5 আছে। সো 1 2 4ই হবে আমাদের a অন্তর b অথবা a মাইনাস b এর সেট এর নির্ণয়। সো বুঝতে পারলে তোমরা যে সেটের অন্তর বা বিয়োগ কিভাবে করতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা সেটের আলোচনা এখন আমরা করব, সার্বিক সেট বা পূরক সেট। তোমাদের এই সেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আসবে তার মধ্যে এই সার্বিক সেটটা থাকবে। সার্বিক সেটটা কি? সার্বিক সেট বা পূরক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়।
ইউ দ্বারা বড়হাতের ইউ দ্বারা প্রকাশ করা হবে, এটা হচ্ছে সার্বিক সেট। ইফ সার্বিক সেট যদি 1 2 3 4 5 6 হয়, ধরো একটা সেটের উপাদান সংখ্যা ইউ সমান সমান 1 থেকে 6 পর্যন্ত, এটাকে বলা হয় পূরক সেট। যদি বলা হয় এটা যদি ইউ হয় আর একটা সেটের উপাদান যদি এ হয়, ইফ 1 2 3 4 5 সাপোজ 5 পর্যন্তই যদি এরকম হয়, যদি বলে যে এ সি কমপ্লিমেন্ট নির্ণয় করো, তাহলে আমরা কি বলতে পারি? এই কমপ্লিমেন্ট বা পূরক সেট, এই পূরক সেট কথার অর্থ হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেট অর্থ কোনো একটা সেটের সার্বিক মানে প্রায় সবগুলো ভ্যারিয়েন্ট বা ভ্যালুগুলোই থাকবে ইউ এর মধ্যে, সবগুলো উপাদানই প্রায় ইউ এর সেটের মধ্যে থেকে যায়, এজন্য এই ইউকে বলা হয় সার্বিক সেট। সো যদি বলা হয় ইউ এ কমপ্লিমেন্ট করো বা এর সার্বিক সেট নির্ণয় করো, তাহলে সেটা সরাসরি অন্তর সেটের মতো বা বিয়োগ সেটের মতো হয়ে যাবে। সো এই কমপ্লিমেন্ট হবে, ইউ এর উপাদানগুলো আমরা লিখব 1 2 3 4 5 6, এখান থেকে বাদ দেবো হচ্ছে এই কমপ্লিমেন্ট, মানে ইউ এর উপাদান থেকে বাদ দেবো এখন আমরা এই যে এর কমপ্লিমেন্ট এর উপাদানগুলো। সো এখন লিখতে পারি 1 2 3 4 5। সো এখন আমাদের কি বের হবে? এখান থেকে সার্বিক সেটের সকল উপাদান 6 পর্যন্ত থেকে যদি আমরা 1 2 3 4 5 পর্যন্ত বাদ দিই, তাহলে এখানে বের হয়ে আসতেছে জাস্ট কত? এই 6টা পাওয়া যাচ্ছে আমাদের ভ্যালু। কারণ এই সবগুলো থেকে তো আমাদের শুধুমাত্র 6টাই বেঁচে যায়, কারণ আমাদের 1 2 3 4 5 পর্যন্ত এখানে আছে, সর্বোচ্চ বাদ দেওয়া হয়ে গেল। সো জাস্ট 6 এই উপাদান বা ভ্যালুটা আমাদের থাকলো। সো ইউ এর সার্বিক সেট বা পূরক সেট বলা হবে এই কমপ্লিমেন্ট, এটার উপাদান সংখ্যা এটা। আবার যদি বলা হয় যে সাপোজ যদি আবার বলা হয় ইউ ইজ ইকাল টু 1 2 3 4 5 6 7, সাপোজ বি ইজ ইকাল টু 3 4 5। এখন যদি বলে বি কমপ্লিমেন্ট বা বি এর সার্বিক সেট নির্ণয় করো, আরেকটা বিষয় বলে রাখি, এই কমপ্লিমেন্ট বা এই সার্বিক সেটের পূরক সেটকে সাধারণত দুইটা ভাবে নির্ণয় করা যায়। এখানে শুধুমাত্র কমপ্লিমেন্ট দিলেও হবে না, আরেকটা আছে এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট বা সেট। এই দুইটা কথার অর্থ একই, কমপ্লিমেন্ট বা সেট দ্বারা একই জিনিস বোঝাবে। সো এটা যদি বি এর কমপ্লিমেন্ট নির্ণয় করি তাহলে হবে কি 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত তো আমরা ইউ এর উপাদানগুলো লিখব, এর থেকে বাদ দেব আমরা জাস্ট বি এর উপাদান সংখ্যাগুলো, যেমন 3 4 5। তাহলে আমাদের কি ভ্যারিয়েন্টগুলো থাকবে? এখন আমাদের আর ভ্যারিয়েন্টগুলো থাকবে হচ্ছে 1টা থাকতেছে, কারণ 1 এ বি এর উপাদান নাই, 2টা থাকতেছে, 3 থাকছে না কারণ 3টা এখানে আছে, 4 থাকছে না, 4 এখানে আছে, তাহলে 4 এর পর 5ও থাকছে না কারণ 5 এখানে আছে, তাহলে আর বাঁচতেছে 6 আর 7। সো আমাদের এই বি কমপ্লিমেন্ট সেট বা বি এর সার্বিক সেট হবে, বি এর পূরক সেট হবে এটা। আর ইউ যে বললাম এটা হচ্ছে সার্বিক সেট, মানে সকল সেটের উপাদান সংখ্যা এই ইউ এর মধ্যে থাকবে। আশা করি বুঝতে পেরেছে এতটুকু যে আমাদের ইউ এর সেটের নির্ণয় বা সার্বিক বা পূরক সেট কিভাবে নির্ণয় করা যায়। এবার আমরা আসব সেটের আরো কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে, সংযোগ সেট বা ইউনিয়ন সেট, যেটাকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন সেট। সংযোগ সেট মনে রাখবা, সংযোগ সেট বা ইউনিয়ন সেট এইখান থেকে আমাদের মেন ম্যাথমেটিক্যাল ইস্যুসটা শুরু। যেগুলো আলোচনা করেছি সবগুলো ইম্পর্টেন্ট, বাট আসার মতো ম্যাথের মধ্যে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্টলি থাকে তার মধ্যে সংযোগ সেট বা ইউনিয়ন সেট বেস্ট ইম্পর্টেন্ট। এই সংযোগ সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। আগে সংজ্ঞাটা আমরা লিখে নেই, যে সেটের 2 বা ততোধিক সকল সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে
গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। সাপোজ A is equal to 1 2 3, B is equal to 2 4 6। ধরো A সেটের উপাদান সংখ্যা 1 2 3, B সেটের উপাদান সংখ্যা 2 4 6। সো আমাদের তাহলে সংযোগ সেটটা কি হবে? সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিয়ন। এটা ইউনিয়ন। ইউনিয়নের প্রথম অক্ষরটা দিয়ে এই সেটকে পুরোপুরি নির্দেশ করব যে ইউনিয়নকে ইউ দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এই সার্বিক সেট বা সংযোগ সেট ইউ হবে কি? এ ইউনিয়ন বি ইজিক্যাল টু কি হবে? এর ভ্যালুগুলো লিখবো আমরা। এর সেটের যতগুলো এলিমেন্ট আছে, এ সেটের এলিমেন্ট ছিল কি কি? 1 2 3। তাহলে ইউনিয়নটা এখানে থাকবে। বি সেটের উপাদান কি ছিল? 2 4 6। তাহলে লেখা যায় ইউনিয়ন মানে হচ্ছে সার্বিক সেট। মানে কি? দুইটা সেটের যতগুলো ভ্যালু বা উপাদান আছে সবগুলো একত্রিত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখানে? 1 2 3, 1টা থাকতেছে। সার্বিক মানে সবগুলো উপাদানে লিখতে হবে আমাদেরকে। 1 2 2 এখানে আমরা কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে স্যার আমরা দুইবার লিখতে পারি, বাট নো। 2 যেহেতু দুই পাশে দুইটা আছে সার্বিকের জন্য আমরা একবারই লিখব। 2টা লিখলাম, 3টা একবার এখানে আছে লিখব, 4 দুই পাশে নাই, এক পাশে আছে তাও লিখতে হবে 4। তারপরে সরাসরি 6 চলে আসবে, কারণ এই ভ্যালুগুলোই আমার আছে। যতগুলো ভ্যালু থাকবে দুইটা সেটের মধ্যে সার্বিকভাবে সবগুলো লেখা লাগবে, কিন্তু একটা দুইবার লেখা যাবে না। এটা হচ্ছে সংযোগ বা ইউনিয়ন সেটের মূল শর্ত। সবগুলো ভ্যারিয়েন্টই আমরা লিখবো, বাট কোনটা দুইবার থাকলে সেটা একবার লিখতে হবে। এটা ছিল আমাদের সংযোগ সেট বা ইউনিয়নস বা সার্বিক সেটের ইউনিয়ন সেটের মেথড। সরি, আমি আজ আলোচনা করলাম দুই একবার সার্বিক সেট বলেছি, এটা না, এটা সংযোগ সেট, ইউনিয়ন সেট। এরপরে আসবো আমরা সেট সেট। সেট 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 দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়। সেট সেট বলে। সেট সেট বলে। এখন মনে করি এ ও বি দুইটা সেট, ধরে নিলাম এ ও বি দুইটা সেট, যেখানে এইটাকে আবার প্রকাশ করা হয় এই ক্যাপা চিহ্ন দ্বারা, যেটা সার্বিক সেট বা সেট সেট। এটাকে বলা হয় সার্বিক সেট সেটের উপাদান। ধরো এ ইজিক্যাল টু দুইটা সেট থাকবে, এ ইজিক্যাল টু 1 2 3, বি ইজিক্যাল টু 2 4 6। আমরা ধরে নিলাম এই ভ্যালুগুলো, আমরা ধরে নিলাম। তাহলে এই এ ইন্টারসেকশন, এটাকে সেট সেট বা ইন্টারসেকশন বলা হয়। এই ক্যাপ আপ চিহ্নকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট। তাহলে এটা হবে কি? এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু 1 এর ভ্যালুগুলো লিখবা 1 2 3, ইন্টারসেকশনের পর বি এর ভ্যালুগুলো লিখবা 2 4 6। সো এই দুটো ইন্টারসেকশন করলে আমাদের দেখতে হবে দুইটার কমন আছে কি কি। এই সেট সেট বা কমন সেটকে বলা হয় এই দুটার মধ্যে কমন ভ্যালু কোনটা কোনটা থাকবে। কমন ভ্যালু কি কি আছে? দুটার মধ্যে 2 কমন, এই দুইটার মধ্যে কমন আছে 2।
টু কমন, আর কি কমন আছে? এই দুইটার মধ্যে জাস্ট টুই কমন আছে, তাহলে এটা হবে সেট সেট বা ইন্টারসেকশন সেট। যে দুইটা ভ্যালুর মধ্যে, দুইটা এলিমেন্টের মধ্যে যেটা কমন থাকবে সেটা হচ্ছে আমাদের এলিমেন্টারি সেট। এটাকে বলা হয় আমাদের ইন্টারসেকশন বা সেট সেট। এতগুলো যে টপিক বিষয় ভিত্তিক আলোচনা করলাম, এই সবগুলো মিলিয়ে আমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম তৈরি হবে এই চ্যাপ্টারের জন্য। সো ইত্যাদি বিষয়গুলো যে আলোচনা করলাম, এর আলোকে আমরা 2-4টা ম্যাথ করতে পারি, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমরা টোটাল আলোচনা বুঝতে পারবে। সাপোজ এখানে কয়েকটা ম্যাথের উপাদান দিয়েছে এরকম। সাপোজ ধরো একটা ম্যাথে a ইজিক্যাল টু 2 3 4 2 3 4, b ইজিক্যাল টু 1 2 a 1 2 a, এবং c ইজিক্যাল টু 2ab 2ab। যদি এই তিনটা কন্ডিশন হয়, তাহলে যদি কতে আমার একটা প্রশ্ন আছে যে বি বাদ বা অন্তর সেট সি নির্ণয় করো, ওই যে আমরা বললাম যেটা বিয়োগ সেটারই আরেকটা অবলিক ফর্ম হচ্ছে এ বি বাদ সি। তাহলে এটা কি হবে? বি এর মানটা আগে লিখবো আমরা। বি এর মান কি ছিল? 1 2 a, এখান থেকে বাদ চিহ্নটা দিলাম। সি এর ভ্যালু কি? 2ab 2ab। তাহলে কি হতে পারে এটার সার্বিক সেটটা? তাহলে কি কি বাদ যাচ্ছে এখান থেকে? এটা যেহেতু বাদ, তাহলে বাদ যাচ্ছে কি? 1টা থাকতেছে, কারণ 1 থেকে যাবে। 2টা বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে, তাহলে এটাও বাদ যাচ্ছে, তাহলে জাস্ট বি থাকতেছে। তাহলে 1 আর বি এই দুটো এলিমেন্ট হচ্ছে বি বাদ সি এর উপাদান সংখ্যা বা বি বাদ এর এলিমেন্টারি। বুঝতে পেরেছো? এরপর যদি আবার আরেকটা কোশ্চেন করে, এরপরে কোশ্চেন ছিল এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি বা সার্বিক সেটের মধ্যে আমরা কি লিখতে পারি? এর ভ্যালুগুলো কি কি? 2 3 4। ইউনিয়ন বি এর ভ্যালু কি কি? 1 2 a 1 2 a। সো এই দুটো এখন আমরা একসাথে কি লিখতে পারি? ইউনিয়ন। দ্যাটস মিন এই দুটার মধ্যে সব ধরনের এলিমেন্টারি আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে ইভেন ক্রমবিন্যাস ভাবে, ইভেন ক্রমবিন্যাস মানে 2 যে এই পাশে আছে, এই পাশে 1 আছে, 1 দিয়ে আমি শুরু করব। ক্রমবিন্যাস যেটা শ্রেণীবিন্যাস আকারে লিখতে হয়, 1টা আগে লিখতে পারি, এরপর 2, এরপরে 3, এরপরে 4, এরপরে এ লিখব। কারণ আমরা প্রথমে ভেরিয়েন্টগুলো লিখবো, সংখ্যা রেখারগুলো আগে, সংখ্যাগুলো আগে লিখবো। এরপর যদি কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইফোর্ট থাকে বা কোনো চলক থাকে, এই যে চলক এক্স একটা চলক, ওয়াই একটা চলক, সো এই জিনিসগুলো আমরা পরে সাজাবো। আগে যেগুলো পূর্ণ সংখ্যাগুলো আমরা আগে ইউজ করব। তাহলে এখানে কি হতে পারে? এখানে 1 2 3 4 এর সাথে এ, এটা হবে আমাদের এই ইউনিয়ন বি সেটের সকল উপাদান সংখ্যা। এই পর্যন্ত আমরা 2-3টা ম্যাথ শিখলাম। এগুলো সাধারণত কতে আসে, এই অধ্যায়ের বেসিক মেথডগুলো শিখলেই তুমি পুরোপুরি সব ম্যাথই পারবা। এরপর আছে সাপোজ বলে যদি এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্কর পরে আমরা একটা সাধারণ আর একটা অঙ্কের পরে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথে যাব। ইন্টারসেকশন সি আছে সাপোজ, এর ভ্যালু কি কি? ওই একই নিয়মে 2 3 4। ইন্টারসেকশন সি এর ভ্যালু কি কি আছে? 2ab 2ab। তাহলে আমরা এখানে লিখতে পারি কি কি আছে আমাদের এখানে কমন? 2টা কমন আছে, 2টা কমন আছে, আর কি কমন আছে? জাস্ট 2টাই কমন আছে, আর কোনো ভ্যারিয়েবল কমন নাই। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সারটা হবে ইন্টারসেকশন সি এর ভ্যালু 2 বা এই সেটের উপাদান সংখ্যা জাস্ট 2। ওকে, এখন আমরা যে ম্যাথগুলোতে যাব, এই একই বিষয়ের আলোকে আমরা কিন্তু সবগুলো ম্যাথ করতেছি, কারণ মেথডটা একই। সাপোজ যদি বলে একটা গ নম্বরের প্রশ্নে এরকম, বা ঘ নম্বরের প্রশ্নে, যেটা তোমাদের 4 মার্কের প্রশ্নে আসবে, এরকম একটা যদি কথা বলে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা নির্ণয় করো।
তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমাদের কি করতে হবে, এই যে ম্যাথটা দিছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো, এর সাথে ইউনিয়ন বা সার্বিক সেট নির্ণয় করবো আমাদের কি, বি একটা সেট থাকবে তার সাথে ইন্টারসেকশন সার্বিক সেট করতে হবে সি এর। প্রথমে আমাদের এই কাজটা করতে হবে, এই ক্যালকুলেশনটুকু করার পরে আমাদের যে ভ্যালুটা বের হবে এটার সাথে এর ভ্যালু আমরা কি ইউনিয়ন করে দেব, তাহলে কিন্তু আমাদের সার্বিক সেটটা নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি বি ইজ ইকাল টু বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, বি এর ভ্যালু কি কি ছিল, বি এর ভ্যালু ছিল 1 2 আর একটা হচ্ছে এ, এর সাথে ইন্টারসেকশন সি, সি এর ভ্যালু কি কি আছে 2ab 2ab। তাহলে আমরা লিখতে পারি, এটার থেকে আমরা লিখতে পারি কি, ইন্টারসেকশন মানে যে দুটো কমন আছে, তার মানে কি 2 কমন আছে আর এটা কমন আছে, তাহলে 2a হবে আমাদের এই দুইটা বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। এর সাথে আমাদের আরেকটা কি আছে, আরেকটা কি করতে বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে এর ভ্যালু কি ছিল, এ ইজ ইকাল টু 1 2 3 4 2 3 4। আচ্ছা এখানে 1 হবে, আমরা যে ম্যাথগুলো করলাম একটাতেও কিন্তু 1 দেই নাই, দুঃখিত, এখানে 1 হবে, আমি খেয়াল করি না বিষয়টা। তাহলে কি আছে, এর ভ্যালু কি কি আছে, এর ভ্যালু 1 2 3 4, এর সাথে ইন্টারসেকশন এর সাথে ইউনিয়ন করতে হবে বি ইন্টারসেকশন সি, দ্যাটস মিন 2a, এই যে আমাদের ভ্যালু বের হলো 2a এর সাথে। তাহলে আমরা অতএব বা সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি দ্যাটস মিন এর ভ্যালু 1 2 3 4 1 2 3 4, এর সাথে ইউনিয়ন করতে হবে এর ভ্যালু, এর সাথে ইউনিয়ন করতে হবে 2 ইন্টু এ মানে বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। ও এটা ইউনিয়ন না ইন্টারসেকশন, না এটা ইউনিয়নই। তাহলে কি হবে, ইউনিয়ন হচ্ছে ইন্টারসেকশন, আমরা এই যে এইটার ভ্যালু কি পেয়েছি, এই যে এখানে পেয়েছি 2a 2 আর a, তাহলে এটার ক্যালকুলেশন হয়ে যাবে কি 1 2 3 ইউনিয়ন, দ্যাটস মিন সব দুইটা সেটের উপাদান একসাথে লিখতে হবে 1 2 3 4, এর সাথে আমাদের ইউনিয়ন হয়ে যাবে বি এর ভ্যালু, তাহলে কি হয়ে যাচ্ছে 1 2 3 4a, এটা হবে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মূল ভ্যালু। সো আশা করি বন্ধুরা এই সেট রিলেটেড এভরিথিং তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু ম্যাথমেটিক্যাল ট্রাম আছে যেগুলো তোমরা এর আলোকে, আমি যেমন সার্বিক সেট পূরক সেট করাইছি, এগুলো বুঝলে ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টারের সেট রিলেটেড অল অফ থিং জানতে পারবে। এরপরে আমরা এরপরের চ্যাপ্টারে এই চ্যাপ্টারের বাকি অংশ ফাংশন নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকবা, সবাই আমাদের জন্য নতুন কিছু পাওয়ার জন্য অনুধাবন রাখবা। তোমাদেরকে সার্বিক সহযোগিতায় আমি সজীব তোমাদের পাশে আছি। আলোকবিন্দু চ্যানেল তোমাদের পাশে সবসময় থাকবে। ধন্যবাদ।